মন্দিরে মায়ের জন্য ভোগের থালাটা নিয়ে বাড়ির পিছন দিকে এসে দাঁড়িয়েছিল আদিনাথ। আজকে শনিবার, তারপর অমাবস্যা। অমাবস্যার সময় মায়ের জন্য নিজের হাতে ভোগ তৈরি করেন এ বাড়ির কর্তা হরনারায়ণ ভট্টাচার্য। তারপরে সেই ভোগ এবং পুজোর অন্যান্য সামগ্রী আদিনাথ নিজেই মন্দিরে পৌঁছে দেয়। স্নান সেরে নিয়ে তারপরে এই অমাবস্যার রাতে অনেক রাত পর্যন্ত মন্দিরে পূজা করবে সে। এইসব ব্যাপার আদিনাথের কাছে চেনা। আজ কম করে 20টা বছর হয়ে গেল সে এই বাড়িতে আছে। শুধু তাই নয়, আদিনাথ হরনারায়ণ ভট্টাচার্যের ব্যাপারে এমন কিছু জানে যে কথা তার ছেলে শশীনারায়ণ পর্যন্ত জানে না। তবে এই নিয়ে আদিনাথের তেমন মাথা ব্যথা কখনোই নেই। বাবু তাকে যা আদেশ দেয় সেই কাজ সে অক্ষরে অক্ষরে পালন করে। আর করবে নাই বা কেন? বাবুর নুন ভাত খেয়েছে সে। আদিনাথ মন্দিরের দিকে পুজো করছিল। বাড়ির পিছন দিকে মন্দিরটা। খানিকটা প্রশস্ত জমি পেরিয়ে তারপর মন্দিরে উঠতে হয়। একটু আগে মন্দিরের বাইরে চাতালে দুটো মাটির প্রদীপ জ্বালিয়ে রেখে এসছে সে। দেখা গেল সেই প্রদীপের আলোর ঠিক মাঝখানে মন্দিরের চাতালের কাছে কে যেন বসে রয়েছে। তার পিঠটা এই দিকে আর মুখটা মন্দিরের দিকে ঘোরানো। পরনের একটা শাড়ি এলোমেলো হয়ে আছে, মাথার চুল খোলা। সেই চুল ছড়িয়ে পড়ছে পিঠের ওপর। শাড়ির পিঠের কাছটা সরে গিয়ে পিঠের খানিকটা অংশ বেরিয়ে আছে। সেই দিকে তাকাতে হঠাৎ করে চমকে উঠল আদিনাথ। চুলের শেষ প্রান্ত যেখানে শেষ হয়েছে ঠিক সেইখানে পিঠের কাছে একটা লম্বালম্বিভাবে কাটা দাগ বলে মনে হচ্ছে। কিন্তু সেটা আশ্চর্য ব্যাপার নয়। আশ্চর্য ব্যাপারটা অন্য। কিছু একটা শব্দ শুনতে পাচ্ছিল আদিনাথ। এমন একটা শব্দ যেন মটমট করে কিছু একটা ভাঙা হচ্ছে। তাছাড়া এই মেয়েটা মন্দিরের চাতালে বসে কি করছে? মনে মনে সে প্রমাদ গুনল। এই সময় মন্দিরের কাছে কেউ এলে হরনারায়ণ সেটা পছন্দ করে না, চোটপাট করবে। সে বলল, কে রে ওখানে? জানিস না রাতের বেলায় বাড়িতে প্রবেশ করা বারণ? আর এত রাতে তুই বাড়িতে ঢুকলি কি করে? কথাটা আদিনাথ মিথ্যে বলেনি। বাড়ির সদর দরজা সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়। আর সদর দরজা ছাড়া অন্য কোথা থেকে বাড়িতে ঢোকা খুব একটা সহজ ব্যাপার নয়। প্রথমত বাড়ির প্রাচীরগুলো উঁচু, এবারেই তৈরি হয়েছে। আজ থেকে প্রায় 200 বছর আগে বাড়ির মোটা দেওয়াল আর তার সঙ্গে শতাব্দী প্রাচীন উঁচু থাম ছিল। এমনকি বাড়ির ঘরগুলোতে প্রবেশ করলে বোঝা যায় বর্তমানে প্রায় দোতলা ঘরের সমান এক একটা ঘর। গোটা বাড়িতেই দিনের বেলাতেই কেমন যেন গা ছমছম করে। এই দোতলা বাড়িতে মাত্র 2টি প্রাণী থাকে। আরেকটি প্রাণীও থাকে, সেটা হলো একটা কালো কুকুর। কিন্তু আদিনাথ অবাক হয়ে গেল। অন্য সময় তো কালুয়া বাড়িতে কেউ ঢুকলেই চিৎকার করে, তাহলে আজ কালুয়া কোথায়? মেয়েটা কিন্তু আদিনাথের কথার কোনো গুরুত্বই দিচ্ছে না। সামনের দিক থেকে কিছু একটা ভাঙার মটমট শব্দ আবার ভেসে আসছে। আদিনাথ আর দাঁড়াতে পারল না। এক্ষুনি হরনারায়ণ বোধহয় স্নানের ঘর থেকে বেরিয়ে আসবে। তাছাড়া স্নানের ঘর থেকে বেরিয়ে ভেজা গায়ে এসে এই মন্দিরের কাছে প্রবেশ করবে সে। তখন যদি এমন কিছু দেখে, কথাটা ভাবা মাত্র দুটো পা সামনের দিকে এগিয়ে গেছে আদিনাথ। ঠিক এমন সময় শুনতে পেল একটা অচেনা গলায় কে যেন বলে উঠল, চিনতে পারছিস না আমাকে? চিনতে পারছিস না বুঝি? আদিনাথের বুকটা কেমন যেন থক করে উঠল। কোনো মানুষের গলা তো এমন হয় না। অমাবস্যার আধার চারিপাশে নেমে এসছে। আদিনাথের হাতেও একটা মাটির প্রদীপ, আর অন্য হাতে থালায় ভোগ রাখা আছে। তার 2 হাতই বন্ধ। নামিয়ে রেখে যে কিছু করবে সেটাও পারবে না, কারণ মায়ের ভোগ মন্দির ছাড়া অন্য কোথাও রাখা যায় না। মাটির প্রদীপটা নামিয়ে রাখা যায়, কিন্তু ওটাকে ততক্ষণ সামনে থেকে ভেসে আসা সেই মটমট শব্দটা বন্ধ হলো। চাতালের কাছে উবু হয়ে বসে থাকা মেয়েটি মাথার চুলগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলল। আর সেই চুল সরাতেই মাটির প্রদীপের অল্প আলোয়
সামনের দিকে তাকিয়ে যেটা দেখতে পেল আদিনাথ, তাতে মনে হলো তার পায়ের তলার মাটি যেন আস্তে আস্তে সরে যাচ্ছে। বীভৎস একটা মুখ, গোটা মুখে ক্ষত চিহ্নই ভর্তি। তার মুখের ভেতর থেকে ঠোঁটের দুপাশ দিয়ে নেমে আসছে রক্ত। কিন্তু হাতে ওটা কি? একটু আগে মন্দিরের ভেতরে সে মায়ের ভোগের জন্য মাটির থালা, গ্লাস, মাটির প্রদীপ সবকিছু রেখে গেছে। সেই মাটির থালাটি ওই বীভৎস দেখতে মেয়েটি এতক্ষণ দাঁত দিয়ে কামড়াচ্ছিল। তার মানে তারই শব্দ হয়েছে। শক্ত পোড়ামাটির থালা ভাঙতে গিয়ে তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে রক্ত। সেই রক্ত টপ টপ করে পড়ছে চাতালের উপর। এতক্ষণে লক্ষ্য করল আদিনাথ, চাতালের ওপর থেকে গড়িয়ে পড়া রক্ত নেমে আসছে নিচের দিকে। আদিনাথের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ততক্ষণ ভয়ে জ্ঞান হারাতো, কিন্তু আদিনাথ শক্ত মানুষ, তাই সে উচ্চ গলায় বলল, তুই কে? কেন এসেছিস সেখানে? চলে যা, চলে যা বলছি। তুই জানিস না এটা মায়ের মন্দির? মায়ের মন্দিরে তুই ঢুকলি কি করে? আবার সেই অদ্ভুত হাসি। এবার হাসিটা যেন মন্দিরের চাতাল ছাড়িয়ে চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। মেয়েটা এবার সম্পূর্ণ ঘুরে তাকালো আদিনাথের দিকে। তার শরীরে কাপড় আছে বটে, কিন্তু সেই কাপড় কেমন যেন অবিন্যস্ত। গোটা শরীর যেন রক্তে ভেজা, মুখের দুপাশ দিয়ে গড়াচ্ছে রক্ত। তাছাড়াও চোখ আর কপালের কাছ থেকে একটা ফাটা অংশ থেকেও গড়িয়ে নামছে কালচে রক্ত। মন্দিরের চাতালটা সেই রক্তে মাখামাখি হয়ে গেছে। মেয়েটা এবার ঠিক হামাগুড়ি দেওয়ার মতো করে উঁচু সিঁড়ি বেয়ে একটু একটু করে নিচে নামতে লাগলো। ঠিক বিড়াল যেভাবে নিচে নামে সেইভাবে সিঁড়িতে প্রথমে তার দুটো হাত, তারপরে বাকি শরীরটা এবং তারপরে দুটো পা, এইভাবে সে নিচে নেমে আসতে লাগলো। এতক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে থাকতে পারলেও আদিনাথ কিন্তু এইবার আর দাঁড়িয়ে থাকতে পারল না। মেয়েটিকে অমনভাবে নিচে নেমে আসতে দেখে ভয়ে সে পেছন দিকে ছুট দিল। হাত থেকে নিচে পড়ে গেল মায়ের ভোগের থালাটা, নিভে গেল মাটির প্রদীপ। কোথায় যেন অন্ধকারে একটা আর্তনাদ করে আদিনাথ পেছন দিকে ছুট লাগালো, কিন্তু পারল না। তার আগে কিছু যেন একটা পায়ে বেঁধে হুমড়ি খেয়ে ছিটকে পড়ল মাটির ওপর। আর ঠিক তখনই আদিনাথের মনে হলো তার মুখ যেখানে এসে পড়েছে সেখানে একটা ঠান্ডা পা, আর সেই পা বেয়ে নেমে আসছে রক্ত। আদিনাথের মুখ থেকে যেটা বেরিয়ে এলো সেটাকে মরণ আর্তনাদের চেয়ে সামান্য কম বলতেই ভালো হয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আদিনাথ তো ভীতু নয়, তাছাড়া বাড়ির ভেতরে কালুয়া রয়েছে, আমি রয়েছি, মায়ের মন্দির রয়েছে। তার মধ্যে এমন কি দেখলো যে ভয়ে তার এমন অবস্থা হলো? একতলার একটা ঘরে বিছানার পাশে চেয়ারের ওপর বসেছিলেন হরনারায়ণ ভট্টাচার্য। তার বিশাল চেহারা, গায়ের রং টকটকে ফর্সা, খালি গা, পরনে একটা ধুতি। বাড়িতে হরনারায়ণ ভট্টাচার্য বেশিরভাগ সময় খালি গায়েই থাকেন। একমাত্র মায়ের পুজো করার সময় লাল রঙের কাপড় নিম্নাঙ্গে এবং ঊর্ধ্বাঙ্গে জড়িয়ে রাখেন। বিছানার একপাশে বসে রয়েছে এই গ্রামেরই এক ডাক্তার। হলধরপুরকে গ্রাম না বলে মফস্বল বলাই ভালো। রেল স্টেশন, স্কুল এবং ব্যাংকের শাখা সবকিছুই আছে। এমনকি এইখানকার বড় রাস্তা প্রথমে বাসের রাস্তার সঙ্গে এবং তারপরে বহু দূর পর্যন্ত বড় বড় শহর, এমনকি কলকাতা পর্যন্ত যাওয়ার রাস্তার সঙ্গেও যুক্ত। ডাক্তার ভালো করে নারীটা পরীক্ষা করে দেখছিল। আদিনাথের কাল রাতে জ্ঞান হারিয়ে ফেলার পর থেকে এখনো পর্যন্ত জ্ঞান ভালোভাবে ফেরেনি, তবে মাঝখানে বিড়বিড় করে কি যেন বলছিল। ডাক্তারের সন্দেহ হতে লাগলো প্যারালাইসিস জাতীয় কিছু একটা হতে চলেছে। তার শরীরের একটা দিক কেমন যেন হয়ে গেছে, একটা হাত বেঁকে গিয়েছে এবং একটা পায়ের অবস্থাও ঠিক তেমনই। আমার কিন্তু ব্যাপারটা ঠিক সুবিধের মনে হচ্ছে না ভট্টাচার্য মশাই। একবার কলকাতায় গিয়ে দেখতে পারলে ভালো হতো।
আপনি জানেন আমাদের এখানকার হাসপাতালে এমন সুবিধা এখনো খুব একটা আসেনি। কলকাতায় আমার চেনাশোনা আছে, তাছাড়া আপনার ছেলেও তো কলকাতায়। তাছাড়া আদিনাথকে একবার যদি বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে আমার মনে হয় আপনার এই বাড়িতে কিছু একটা সমস্যা হচ্ছে। হরনারায়ণ ভট্টাচার্য এবার সোজা ঠান্ডা চোখে তাকালো ডাক্তারের দিকে। ডাক্তারের বয়স কম, 30-32 মতো হবে। সে খুব মন দিয়ে আদিনাথকে পরীক্ষা করে চলেছে। কালুয়া কখন যেন ঘরের মধ্যে এসে ঢুকেছে, সেটা ডাক্তার খেয়াল করেনি। হঠাৎ করেই পায়ের কাছে কি যেন একটা স্পর্শ অনুভব করে চমকে উঠতেই হাত থেকে কাঁচের শিশিটা মাটিতে পড়ে যায়। কালুয়া সোজা চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। কুকুরটা যেন একদম পাখের মতো বড়, কালো কুচকুচে লোম তার গোটা শরীরে ভর্তি। এমন কুকুর আগে ডাক্তার কখনো দেখেনি। থতমত খেয়ে সেদিকে তাকিয়ে বলল, এটা কুকুর তো ভট্টাচার্য মশাই। কুকুর না তো কি মনে হচ্ছে তোমার? ডাক্তার, কালুয়া আমার বাড়িতে যেদিন থেকে এসেছে সেদিন থেকেই কিন্তু আমি বড় ভালো আছি। এই এতগুলো বছর পর হঠাৎ করে আদিনাথের এমন একটা ব্যাপার হলো। এর আগে ওই বছরখানেক আগে আমার বৌমার অমন ব্যাপারটা হয়ে গেল। তারপর ডাক্তার আর কিছু বলল না। নিজের মতো কাজ সেরে কালুয়ার দিকে তাকিয়ে দেখতে দেখতে বেরিয়ে পড়ল। একতলার ঘরটা দিয়ে বাইরে বেরিয়ে লম্বা বারান্দা ধরে হাঁটতে হাঁটতে ডাক্তারের মনে হলো, আর না, এ বাড়িতে আর আসবো না। এ বাড়ির চৌহদ্দির মধ্যে পা রাখলে কি যেন একটা মনে হয় এ বাড়িতে যেন অনেক বছর আগেকার বদ্ধ বাতাস রয়েছে। বাড়ির মস্ত বড় গেট পেরিয়ে ঢুকলেই মনে হয় যেন অন্য একটা জগতে চলে এসেছি। ডাক্তার সামনের দিকে এগোতে এগোতে বারান্দা পেরিয়ে কালী মন্দিরটার দিকে একবার নজর দেয়। মন্দিরের দরজা বন্ধ। মন্দিরের দরজা বন্ধ কেন ভট্টাচার্য মশাই? বাড়ির মন্দিরের দরজা কখনো বন্ধ থাকে বলে তো শুনিনি। ডাক্তারের কৌতূহল হলো। বারান্দা দিয়ে মন্দিরের দিকে দুপা এগিয়েছে সে। ঠিক এমন সময় একতলার জানলার কাছ থেকে করুগম্ভীর গলাটা শুনতে পেল ডাক্তার। পেছন দিকে তাকিয়ে দেখল জানলার কাছে কখন যেন এসে দাঁড়িয়েছে হরনারায়ণ ভট্টাচার্য। তার চোখের দৃষ্টি কেমন যেন অদ্ভুত। ডাক্তার, তোমায় আগেই বলেছি অতিরিক্ত কৌতূহল কিন্তু ভালো নয়। মন্দিরের দরজা বন্ধ আছে দেখতে পাচ্ছ, তাহলে মন্দিরের দিকে যাচ্ছ কেন? ডাক্তার থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না না, মানে আমি আপনাদের মানে মন্দিরের দরজা তো কখনো বন্ধ থাকে না, অন্তত আমি তো সেটা শুনিনি। তাই আর কি, একটু মন্দিরের দরজা মানে কি হয়েছে বলুন তো? কিচ্ছু হয়নি। আদিনাথ একটু অসুস্থ, তাই মন্দিরের দরজা বন্ধ করে রেখেছে। ওই দরজা খুলে আদিনাথ ছাড়া তো কেউ আর ভেতরে ঢোকে না। আমি একমাত্র পুজোর সময় যাই, তাই দরজা তালা দিয়ে রেখেছি। ডাক্তার বুঝতে পারল কিছু একটা গন্ডগোল আছে। আদিনাথের হঠাৎ এমন অদ্ভুত অসুস্থতা, এবারের মন্দিরের দরজা বন্ধ, এইসব মিলিয়ে একটা অদ্ভুত তালগোল তার মাথার মধ্যে পাকাচ্ছিল। আজ থেকে প্রায় 1 বছর আগে এই বাড়ির পুত্রবধূ শান্তির মৃত্যুর পর থেকেই বাড়িটা কেমন যেন অন্যরকম হয়ে গেছে। শান্তির সঙ্গে ডাক্তারের সামান্য যোগাযোগ ছিল, যেটুকু মুখ চেনা হলে হয় আর কি। শান্তির মৃত্যুটা ডাক্তারের কাছে একটু অদ্ভুত বলেই মনে হয়েছিল। ভট্টাচার্য মশাই একটু তাড়াহুড়ো করেই শান্তির দেহটা শ্মশানে পোড়ানোর জন্য পাঠিয়ে দিয়েছিলেন। একসময় এই পরিবার জমিদার পরিবার ছিল, তাই আশেপাশের লোকেরা এখনো পর্যন্ত মুখের উপর কথা বলতে সাহস পায় না। তাছাড়া অনেকেই কানাঘুষো বলে হরনারায়ণ ভট্টাচার্য নাকি তন্ত্র সাধনা করে, অনেক তার ক্ষমতা। ডাক্তার বাড়ির চৌহদ্দি পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। বেরোতে কিন্তু একটু স্বস্তি লাগলো তার। পেছন দিকে ঘুরে তাকাতেই দেখল দোতলার জানলার কাছে দাঁড়িয়ে হরনারায়ণ ভট্টাচার্য এবং তার পাশে দাঁড়িয়ে কালুয়া, যেন দুজনেই এক দৃষ্টিতে তাকিয়ে লক্ষ্য রেখে চলেছে ডাক্তারের উপর। ডাক্তার আর দাঁড়াবার সাহস করল না। বাড়িটা একেই এই গ্রামের শেষ দিকে। দ্রুত পায়ে হেঁটে সে এগিয়ে গেল নিজের আস্তানার দিকে। এমন কি হয়েছে বলো তো, যে তুমি আমাকে এত তাড়াতাড়ি খবর পাঠিয়ে ডেকে আনলে?
কেন? তুমি তো জানো কলকাতায় আমার কত... ওরে ওরে, তুই বুঝতে পারছিস না, সর্বনাশ হয়েছে আমাদের। আমাদের মন্দিরের যা অবস্থা হয়েছে, মন্দিরের এমন অবস্থা হওয়া মানে আমাদের সামনে অনেক বিপদ। দোতলার ঘরে পাশাপাশি বসেছিলেন হরনারায়ণ ভট্টাচার্য এবং তার ছেলে শশীনারায়ণ ভট্টাচার্য। বাবার মুখের দিকে তাকিয়ে শশী এবার যেন ভয় পেয়ে গেল। ওই মুখ আগে সে সব সময় দেখেছে শক্ত, রুক্ষ। সেই মুখের দিকে তাকালে চোখের দিকে তাকিয়ে থাকা যেত না, কিন্তু সেই মুখে আজ ফুটে উঠেছে ভয়, যেন এক অদ্ভুত অজানা ভয় এই দিনের আলোতেই হরনারায়ণের গায়ের চামড়া বেয়ে বেয়ে যেন আস্তে আস্তে উপরে উঠে আসছে। শশীর মনে হলো তার বাবা যেন বাতাসে কান পেতে কি একটা শোনার চেষ্টা করছে সব সময়। মাঝে মাঝে যেন হঠাৎ চমকে উঠছে। এমন ভাব এর আগে শশী কখনো দেখেনি। তাড়াহুড়ো করে তাকে কলকাতা থেকে ডেকে আনা এবং বাকি সমস্ত ঘটনা তাকে এমনিতেই অবাক করেছিল। স্ত্রীর মৃত্যুর পর থেকেই কখনোই বাবা চাইতেন না যে শশীনারায়ণ এই বাড়িতে থাকুক। তাহলে এখন সব কিছুই তো ঠিক ছিল, কিন্তু ওই অমাবস্যার রাতে আদিনাথ আমার পুজোর জন্য সবকিছু তৈরি করতে মন্দিরে গেল। আর তারপর আদিনাথের চিৎকার শুনে যখন আমি মন্দিরের কাছে গিয়ে দাঁড়ালাম, তখন দেখতে পেলাম শশী দেখতে পেল তার বাবার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে, দু চোখ বিস্ফারিত, মুখটা কেমন যেন হাঁ হয়ে আছে, দ্রুত নিঃশ্বাস পড়ছে তার। কালুয়া ঘরের ভেতরে এসে শশীর পায়ের কাছে মাথা ঘষছে। শশীর হাতটা নিজে থেকেই অজান্তেই কালুয়ার মাথার উপরে চলে গেল। হরনারায়ণ ভট্টাচার্য এমনভাবে তাকিয়ে আছে যে শশী আর কিছু বলতে পারছে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে হরনারায়ণ বললেন, এদিন অমাবস্যার রাত, তারপর চারপাশে কালো অন্ধকার হয়ে এসেছে। তাই জানিস, অমাবস্যার রাতে বাড়িতে মাটির প্রদীপ ছাড়া অন্য কোনো কিছু জ্বলে না। আদিনাথের চিৎকার শুনে আমি ভেজা গায়ে কোনো রকমে একটা কাপড় জড়িয়ে বাড়ির পেছনে গেলাম। আমার হাতে একটা মাটির প্রদীপ। প্রদীপটা আমার হাতের জলে সামান্য ভিজেছে, সলতেটা তীর তীর করে কাঁপছে। বাইরে একটা মৃদু হাওয়া দিচ্ছে। বাড়ির বারান্দা ছাড়িয়ে নিচের দিকে নেমে বাড়ির পেছনে চৌহদিতে এগোতেই একটা গন্ধ পেলাম প্রথম। ঠিক শ্মশানে মরা পোড়ালে মরার চামড়া, মাংস আর কাঠের পোড়া পোড়া গন্ধ মিশে যে একটা অদ্ভুত গন্ধ আসে, ঠিক তেমন গন্ধ। আরও দুপা সামনে গিয়েছি, ঠিক তখনই মনে হলো কে যেন হাসছে। হাসছে? কিন্তু তুমি তো বললে বাবা আদিনাথ জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিন্তু যে হাসির শব্দ আমি শুনতে পেয়েছি সেটা কোনো পুরুষ মানুষের হাসি নয়, একটা মেয়ের হাসি। অদ্ভুতভাবে সে হাসছে। মায়ের মন্দিরের দরজাটা খোলা, তার সামনে দুটো মাটির প্রদীপ জ্বলছিল, সেই দুটো এখন নিভে গেছে। আমি আর একবার সামনে এগোতেই একটা হাওয়ার ঝাপটা আমার হাতের প্রদীপটাকে নিভিয়ে দিল। সঙ্গে সঙ্গে মনে হলো সামনের দিকে কি যেন পড়ে আছে মাটিতে। অন্ধকারে আমার চোখ সয়ে যায়। খুব একটা খারাপ দেখতে পাই না, সে কথা তুই জানিস। অন্ধকারে মনে হলো মাটিতে কে যেন পড়ে আছে, আর ঠিক তার বুকের কাছে কে যেন তার বুকের উপর উঠে বসে আছে। চমকে উঠলাম। মনে মনে মাকে স্মরণ করে নিয়ে আরও দুপা সামনে এগিয়ে গেছি। এমন সময় শুনতে পেলাম তার গলা, খবরদার, খবরদার বলছি, ওইখানেই দাঁড়িয়ে থাক, নইলে আজকে রাতে এই গোটা বাড়িতে আমি রক্ত গঙ্গা বইয়ে দেব। বুকের ভেতরটা কেঁপে উঠল। অমন গলার স্বর কোনো মানুষের তো হতে পারে না। আদিনাথ কি তাহলে এমন কিছুই দেখেছিল, চিৎকার করেছিল? কিন্তু আদিনাথ কোথায়? সে বেঁচে আছে তো? কথাটা ভাবতে ভাবতে সেখানেই থমকে দাঁড়িয়ে পড়লাম। আর ঠিক তখনই সেই গন্ধটা আবার পেলাম। মনে হলো মাটি থেকে যেন হামাগুড়ি দেওয়ার মতো করে কেউ আমার দিকে এগিয়ে এলো। ভয় পেলেও ঠায় দাঁড়িয়ে রইলাম। আমি মায়ের সাধনা করি। অনেকেই বলে আমি নাকি তন্ত্র সাধনা করি, কিন্তু সেসব আমি করি না, শুধুমাত্র মায়েরই সাধনা করি। প্রাণ ভরে মাকে মনে মনে স্মরণ করতে লাগলাম, কিন্তু লাভ কিছুই হলো না। যে আমার দিকে এগোচ্ছিল সে আমার একদম কাছে এসে পড়ল। অন্ধকারের মধ্যেও ভালোভাবে কিছু দেখতে না পেলেও বুঝতে পারলাম সে আমার পায়ের কাছে এসে বসে আছে। সেই চাপা হাসির শব্দটা এবার নিচের দিক থেকে ভেসে আসছে।
আদিনাথ কোথাও নেই, কিন্তু কিন্তু এই মেয়েটাকে, এই বাড়ির চৌহদ্দির মধ্যে কোনো মেয়ে ঢুকবে কি করে? আর কালুয়া কোথায়? কথাটা মনে করতেই মনে পড়লো, অন্ধকার নামার পরে তো কালুয়া ঘরের বাইরে থাকে, বাড়ির চারপাশে ঘুরে ঘুরে কালুয়া নিজেই পাহারা দেয়। কালুয়া থাকতে এই বাড়িতে অন্ধকারে কেউ ঢুকবে এমন বুকের পাটা অন্তত এই গ্রামের কারো নেই। তাহলে এটাকে চাপা সেই গন্ধটার সঙ্গে সঙ্গে আবার সেই হাসিটা শুনতে পেল, আর আবার আগের মতো সেই অদ্ভুত গলায় কেউ বলল, চিনতে পারছিস না আমাকে? চিনতে পারছিস না? আমি আবার এসেছি আমি। দেখো বাবা, আমার তো মনে হয় এগুলো তোমার মনের ভুল। তাছাড়া আদিনাথের কি হয়েছে সেটা বুঝতে না পারা পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না। ডাক্তার নাকি তোমায় বলেছে ওকে কলকাতায় নিয়ে যেতে, তাহলে তুমি বারণ করছো কেন? আদিনাথের যেটা হয়েছে সেটা কোনো রোগ নয় রে শশী। আদিনাথের যেটা হয়েছে সেটা ভয় পেয়ে হয়েছে। দুদিন আগে রাতের বেলা আমি যাকে দেখতে পেয়েছিলাম তাকে দেখেই আদিনাথ, ওর বুকের উপর ওই মেয়েটা উঠে বসেছিল। কিন্তু এত বছর ধরে বাড়িতে কিছু হয়নি, যে বাড়িতে মা নিজে রয়েছেন সেই বাড়িতে। তুমি চিন্তা করো না, আমি খবর পেয়ে 7 দিনের ছুটি নিয়েই এখানে এসেছি। সমস্ত ঝামেলা মিটিয়ে দিয়ে তারপরেই যাব। তোমায় তো কতবার বলেছি এই ভূতের বাড়ি ছেড়ে চলো কলকাতায়, ভালোভাবে থাকবে। এত লোকজন, এত আলো, এত কিছু, আর তুমি এই ভূতের বাড়িতে অন্ধকার নামলে তো এই বাড়িতে তোমরা দুটো প্রাণী। না রে, এই বাড়ি ছেড়ে কোথাও আমি যেতে পারবো না, এই বাড়িতে আমার থাকতেই হবে। আদিনাথ একটু সুস্থ হয়ে গেলে তারপর না হয় তুই চলে যাস, ততদিন পর্যন্ত এখানেই থাক। আদিনাথ তো নেই, গ্রামের একজনকে বলেছি তুই ঘরদোর পরিষ্কার করে দিতে, রান্নাবান্নাগুলো তুই নিজের হাতেই করে নিস। তুই তো জানিস বাইরের কাউকে আমার ঠিক পছন্দ হয় না। শশীনারায়ণ উঠে পড়ল। সে কি ভেবেছিল আর কি হলো? রাতের অন্ধকারে কি নাকি দুই বুড়ো মিলে দেখেছে, আর তাতেই এই অবস্থা। কিন্তু আদিনাথের ব্যাপারটা তাকে ভাবালো। আদিনাথের গোটা শরীর প্যারালাইসিস হতে শুরু করেছে, এমন কথা ডাক্তার জানিয়ে দিয়েছে। দিন কয়েকের মধ্যে ভালো ট্রিটমেন্ট না হলে সমস্যা হতে পারে। শশীনারায়ণ ঠিক করল কালই একবার ডাক্তারকে ডেকে আনতে হবে। দোতলার এই ঘরটাতেই শশীনারায়ণ এবং তার বউ শান্তি থাকত। বিছানায় শুয়ে শুয়ে ঘরের চারিদিকে তাকাতেই শশীনারায়ণের মনে পড়তে লাগলো বছরখানেক কিংবা তারও আগের সময়ের কথাগুলো। ঘরের গায়ে যেন শান্তির গায়ের গন্ধটা লেগে আছে এখনো। এই বিছানাতেই কতক্ষণ প্রেমের সময় কাটিয়েছে ওরা একসঙ্গে। শান্তি মাঝে মাঝে বলতো, শোনো না, তোমায় কলকাতায় যেতেই হবে, এখানে থাকো না। তাছাড়া ব্যবসা তো তোমায় নিজেকে দেখতে হয় না, লোক তো আছে, তারাই না হয় দেখো, না হয় একটু লাভ কমই হলো। তোমায় ছেড়ে না দূরে থাকতে। বোকার মতো কথা বলো না। নিজের হাতে সবকিছু না রাখলে বাইরের লোকেরা লুটে পুটে খাবে। এখন কাউকে বিশ্বাস করা যায়? তুমি চিন্তা করছো কেন? আর বছর 2, তারপরেই সব দিকটা গুছিয়ে নেব, তখন আর অসুবিধা হবে না। 2 বছর একটু একটু সামলে নাও। তাছাড়া প্রত্যেক সপ্তাহে আমি 2 দিনের জন্য বাড়িতে আসি তো। শান্তি রাগ করত, কিন্তু মুখে কিছু বলতো না। শেষে এমন ভাব দেখাতো যে সে সব কথা মেনে নিয়েছে। কিন্তু শশীনারায়ণ বুঝতে পারত মেয়েটার এখানে বড্ড একা একা বোধ হয়। তার বাবা এমনকি এই বাড়ির একমাত্র কাজের লোক, সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। বাড়িতে রান্নাবান্নার কাজের পর শান্তির সারা দিন অবসর। আদিনাথের সঙ্গে মিলেমিশে বাড়ির সমস্ত কাজ করার পরেও বিকেলের দিকে আনমনে দোতলার ব্যালকনির কাছে বসে শান্তি কত কিছু ভাবে। শশীনারায়ণ সবই বুঝতে পারত, কিন্তু পুরুষ মানুষের মেয়েদের আবেগে ফেসে গেলে চলে না, তাদের শক্ত হতে হয়। এই শশীনারায়ণ যদি কলকাতার সমস্ত কাজকর্ম ছেড়ে ছুড়ে জমানো অর্থটুকু হাতে নিয়ে এই গ্রামে পড়ে থাকত, তাহলে হয়তো এই শান্তিই তাকে উঠতে বসতে কথা শোনাত। অথচ যেই সে কাজের জন্য বাইরে বেরিয়েছে, অমনি অন্য সুর। স্ত্রীলোকের মন বোঝা বড় দায়, সে কথা শশীনারায়ণ জানে, তাই সে সেই নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। কিন্তু মাঝে মাঝে বুকের ভেতরটা কেমন করত,
আজও তেমনই করতে লাগলো। বরাবরই তার মনে হতে লাগলো যদি শান্তিকে ছেড়ে সে কলকাতায় না যেত তাহলে হয়তো শান্তির একাকিত্ব তাকে এইভাবে শেষ করে দিত না। এইসব কথাই ভাবছিল শশীনারায়ণ। হঠাৎ পায়ের দিকে চোখ পড়তেই সে চমকে উঠল। হারিকেনটা রাখা আছে মাথার কাছে। সেই আলোটা পায়ের কাছে পুরোপুরি আলোকিত হতে পারেনি। গ্রামের প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি আছে, কিন্তু হরনারায়ণ ভট্টাচার্য ইচ্ছা করেই তার বাড়িতে ইলেকট্রিসিটি ঢুকতে দেয়নি। সামান্য গরম বলে ঘরের বড় বড় দরজার মতো জানলাগুলো সব খোলা। সেই জানলা থেকে বাইরের ম্লান আলো ঘরের ভেতরে পড়ছে। 2-3 দিন আগে গেছে অমাবস্যা। এখনই চাঁদের আলো খুব বেশি হওয়ার কথা নয়। হ্যারিকেনের হলদে আলোতে পায়ের দিকে তাকাতেই শশীনারায়ণের মনে হলো তার পায়ের কাছে বিছানার পায়াটা দুহাতে চেপে ধরে কে একটা মুখ উঁচু করে তার দিকে তাকিয়ে আছে, মাত্র 1 মুহূর্তের জন্য। আর ওই 1 মুহূর্তের মধ্যে চমকে উঠেছিল শশীনারায়ণ। মূর্তিটার কপালের কাছে একটা কাটা দাগ, আর সেইখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে নাকের কাছে এসে পড়ছে। 2 মণিহীন সাদা ফ্যাকাশে চোখ। মুখটা অদ্ভুত। 2 গালে রক্ত, দাঁতগুলো যেন ঝকঝক করছে অন্ধকারের মাঝে। চমকে উঠেছিল শশীনারায়ণ। ঝট করে বিছানা থেকে উঠে পায়ার দিকে তাকাতেই বলল, আরে কেউ তো কোথাও নেই, তাহলে এইমাত্র আমি কি দেখলাম? শশীনারায়ণ বুঝতে পারল এ তার মনের ভুল। এই সমস্ত কিছু চিন্তাভাবনা মাথায় ঘুরছে। তার উপরে হঠাৎ কলকাতা ছেড়ে চলে আসা, ব্যবসার কাজে নানা চিন্তা, এই সব কিছু মিলিয়ে তার মাথাটা খারাপ হয়েছে। বিছানা ছেড়ে উঠে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো শশীনারায়ণ। বারান্দা পেরিয়ে বাড়ির পাশে বাথরুমের ব্যবস্থা। ঠিক যেদিকে বাথরুম পশ্চিম কোণে, তার উল্টো দিকে প্রায় উত্তর পূর্ব কোণ বরাবর মন্দিরটা। নিজের কাজ সেরে হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে বারান্দার দিকে উঠতে যাবে, এমন সময় শশীনারায়ণের মনে হলো কে একজন হাঁটতে হাঁটতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা ধরে বাড়ির পেছন দিকে গেল। এই সময়ে উপাসে কি গেল? আদিনাথ অসুস্থ, তাছাড়া বাবা রাতের বেলা, বাবা কি তাহলে রাতের বেলা বাইরে কোথাও গেল? কথাটা মনে হতেই শশীনারায়ণ উত্তর পশ্চিম দিক বরাবর হ্যারিকেনটা কমিয়ে দিয়ে এগোতে লাগল। দোতলা বাড়িটা লম্বা এবং চওড়ায় বেশ বড়। সে চওড়া দিকটা পেরিয়ে পেছনের দিকে আসছে। এখান থেকে মন্দিরটা দেখা যায়। মন্দিরের দিকে শশীনারায়ণ ততক্ষণে দেখতে পেয়েছে কেউ একটা যেন হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছে। তাহলে কি বাবা রাতের বেলা বাইরে বেরিয়ে কোথাও গেল? তাহলে কি বাবা মিথ্যে কথা বলছে না? বাইরে থেকে কেউ বাড়ির ভিতরে ঢুকে, কিন্তু কালুয়া কোথায়? কালুয়ার কথা মনে হতেই শশীনারায়ণ অবাক হয়ে গেল। একটু আগে মন্দিরের দিকে হেঁটে আসতে দেখা সেই ছায়াটি কোথায় যেন মিলিয়ে গেছে। আর ঠিক তখনই বাড়ির সামনের দিকের গেটের কাছ থেকে কালুয়ার তীব্র ডাক ভেসে এলো। আর তারপরেই কালুয়া ছুটতে ছুটতে এবং ডাকতে ডাকতে এগিয়ে এলো শশীনারায়ণের কাছে। ব্যাপার কি কালুয়া? তুই কোথায় ছিলি? বাড়ির ভেতরে কেউ ঢুকেছে আর তুই? কালুয়ার দিকে তাকিয়ে শশীনারায়ণের বুকের ভেতরটা যেন হিম হয়ে উঠল। কালুয়ার 2 চোখ সাদা ফ্যাকাশে, সেই চোখে যেন মনি নেই। এতক্ষণ পায়ের কাছে মাথা ঘষতে থাকা কালুয়ার 2 চোখ মনিহীন সাদা ফ্যাকাশে। তার মুখের হিংস্র দাঁতগুলো যেন বাইরে বেরিয়ে আসছে। একটা চাপা করকরে শব্দ করছে কালুয়া। এই আধো অন্ধকারের মধ্যেও শশীনারায়ণ বুঝতে পারল তার মুখের দুপাশ পেয়ে নালা গড়াচ্ছে। শশীনারায়ণ 1 পা করে পিছোতে লাগলো, আর কালুয়া 1 পা করে এগোতে লাগলো। কালুয়া, কি হচ্ছে? তুই আমাকে চিনতে পারছিস না? এমন করছিস কেন? কালুয়া শুনল না। সে একইভাবে এগোতে লাগলো শশীনারায়ণের দিকে। শশীনারায়ণ বুঝতে পারল না যে কখন সে হাঁটতে হাঁটতে কালুয়ার ভয়ে প্রায় মন্দিরের কাছাকাছি এসে পড়েছে। এমন সময় হঠাৎ করে কালুয়া একটা প্রচণ্ড ডাক ডেকে উঠল, আর তারপরেই যেন হঠাৎ করে ঘুম থেকে উঠেছে এমনভাবে
নিজের থাবা চাটল। তারপরে আবার তার পায়ের কাছে মাথা ঘষেই হঠাৎ মন্দিরের দিকে তাকালো। ঠিক তখনই শশীনারায়ণের চোখ গেল মন্দিরের দিকে। মন্দিরের দরজা খোলা, আর সেই খোলা দরজার কাছে ঠিক মন্দিরের চৌহদ্দির মধ্যে, অথচ মন্দিরের চৌকাঠের ভেতরে নয়, কে যেন বসে রয়েছে। তার মাথার সামনের দিকটা চুলে ভর্তি। সেই চুল যেন আস্তে আস্তে তীর তীর করে সামান্য হাওয়ায় কাঁপছে। কিন্তু মন্দিরের দরজা খুলল কখন? এখানে আসা পর্যন্ত মন্দিরের ব্যাপারে একটাও কথা হরনারায়ণ শশীনারায়ণকে বলতে চায়নি। একটু অবাক হয়ে গেল শশী। বলল, মন্দিরের উপরে ওটা কে বসে আছে? কে ওখানে? প্রথমে একটা চাপা হাসির শব্দ এবং তার সঙ্গে হাসি কান্না মেশানো একটা শব্দ শুনতে পেল শশীনারায়ণ। কিন্তু মুহূর্তের মধ্যে সে বুঝতে পারল এটা কোনো মানুষ হতে পারে না। একটা চাপা হলদে আলো কোথা থেকে যেন মন্দিরের কাছে এসে পড়ল, আর সেই আলোতেই শশীনারায়ণ দেখতে পেল লম্বা মাথার চুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই বীভৎস মুখটা, যেটাকে একটু আগে সে তার ঘরে বিছানার পাশে দেখে এসছে। কালুয়া তখন আগের মতো চিৎকার করছে না। কুই কুই করে শশীনারায়ণের পায়ের কাছে নিজেকে লোকানোর চেষ্টা করছে। এমন জাঁতরেল হিংস্র কুকুরটা যে এমন বিড়ালের মতো ম্যাও ম্যাও করতে পারে, সে কথা শশীনারায়ণ কখনো ভাবতে পারেনি। একবার বাড়িতে চোর পড়েছিল। শশীনারায়ণ তখন বাড়িতেই ছিল। চোরের একটা পা কামড়ে তাকে কালুয়া টানতে টানতে নিয়ে এসেছিল একতলার সিঁড়ি পর্যন্ত। সেই কালুয়ারই এমন অবস্থা দেখে শশীনারায়ণ পর্যন্ত ভয় পেয়ে গেল। আর ঠিক তখনই মেয়েটা হাসতে হাসতে অদ্ভুত গলায় বলে উঠল, তুমি আমাকে চিনতে পারলে না? হ্যাঁ, ভালো করে দেখো তো, কে? এখনো চিনতে পারলে না আমি কে? হ্যাঁ, শশীনারায়ণের মনে হলো গলাটা শুধু ভয়ঙ্কর নয়, তার মধ্যে আরো কি যেন একটা আছে। কিন্তু শশীনারায়ণ বুঝতে পারল না। তার আগেই দোতলার একটা ঘরের জানলা থেকে ভয়ার্ত গলায় হরনারায়ণ বলল, শশী, শশী, মন্দিরের কাছে যাস না, চলে আয়, ওখান থেকে চলে আয় বলছি, চলে আয়। শশীনারায়ণ একবার পিছনের দিকে তাকালো, তারপরে সামনের দিকে তাকিয়ে দেখল কোথায় মন্দিরের দরজা খোলা, কোথায় সেই মন্দিরের সামনে মেয়েটি বসে আছে। কালুয়া শুধুমাত্র তার পায়ের কাছে দাঁড়িয়ে রাগে গড়গড় করছে। অবাক বিষয়। যাই হোক, শশীনারায়ণ সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেল নিজের ঘরের দিকে। আমার কিন্তু সে কথা মনে হচ্ছে না শশীনারায়ণবাবু। দেখুন, আদিনাথকে যদি একবার শহরে নিয়ে যাওয়া যায়, অন্তত আমাদের এই এখানকার হাসপাতালেও যদি নিয়ে গিয়ে একবার ট্রিটমেন্টের চেষ্টা করা হয়, তাহলে কিছু একটা হতে পারে। কিন্তু আপনার বাবা কিছুতে রাজি হচ্ছেন না। আচ্ছা ডাক্তার, তোমার কি মনে হয় আদিনাথের এমন অবস্থা হলো কি করে? কথাটা শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে প্রচণ্ড ভয়, মানে প্রচণ্ড ভয়, আর তার সঙ্গে অন্য কোনো একটা কারণে তার কোনো প্যারালাইসিস হয়েছে। ভয় পেয়ে তিনি জ্ঞান হারান এবং তারপর ভয়ের জন্যই তার শরীরের কোনো একটা সমস্যা দেখা দেয়। কিন্তু বুঝতে পারছি না প্যারালিসিস ব্যাপারটা কেন হচ্ছে, সেটা বুঝতে। আচ্ছা ডাক্তার, আমার স্ত্রী যখন বছরখানেক আগে মারা যায়, তখন তুমিই তো তাকে দেখেছিলে। তুমি তো ডেথ সার্টিফিকেট দিয়েছিলে, তাই না? তুমি তো দেখেছিলে সে আত্মহত্যা করেছিল দড়িতে ফাঁস লাগিয়ে। তারপর? ডাক্তার একবার এদিক ওদিক তাকালো, সেখানে কেউ নেই। সেই ফাঁকে সে বলল, দেখুন শশীনারায়ণবাবু, আপনার স্ত্রীর ডেথ সার্টিফিকেট আমি দিয়েছিলাম, সে কথা ঠিক, কিন্তু আর কথাটা শেষ হলো না। তার আগেই হরনারায়ণ ভট্টাচার্যকে দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে থাকতে। তার চোখের দৃষ্টি কেমন যেন রুক্ষ। সামনের দিকে তাকিয়ে ডাক্তার আর কিছু বলতে পারল না। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনারা ঠিক করুন কি করবেন।
যদি আদিনাথকে হাসপাতালে নিয়ে যান তাহলে আমায় জানাবেন, না হলে আমি আর এখানে এসে শুধু শুধু তাকে দেখতে পারবো না। যেটা সম্ভব নয় সেটা তো আর আমি করতে পারবো না। আমি ডাক্তার, আমার কাছে জীবন আগে। আপনাদের বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা আপনাদের ব্যক্তিগত সমস্যা, আমি কেন দেখতে যাব বলুন তো? শেষ কথাগুলো মনে হলো ডাক্তার হরনারায়ণকে উদ্দেশ্য করে বলল। ডাক্তার বেরিয়ে যেতেই শশীনারায়ণ কেমন যেন রাগে ফেটে পড়ল। কি সমস্যা হয়েছে বলো তো তোমার? তুমি আদিনাথকে ডাক্তার দেখাতে দিচ্ছ না কেন ভালো করে? আরে এই বাড়িতে কি আছে? এই বাড়ি থেকে তুমি কবে যাবে বলো তো? আমার এখানে আসতে ভালো লাগে না, তুমি বোঝো না কেন? সব বুঝি আমি, কিন্তু তুই বুঝিস না। এ বাড়িতে আমার বাবা মা, তোর মা, সবাইকে আমি হারিয়েছি। বাড়ি ছেড়ে চলে গেলে যে তাদের স্মৃতি, তাদের সমস্ত কিছু আমায় হারিয়ে ফেলতে হবে। এখানে এলেই বারবার শান্তির কথা আমার মনে পড়ে। বারবার মনে পড়ে যেন আমার জন্য শান্তি হারিয়ে গেছে, আমার জন্য শান্তিকে এভাবে অকালে চলে যেতে হয়েছে। তাহলে তাহলে কেন তুমি এখানে বারবার টেনে নিয়ে আসো? দেখো, আর 5 দিন আমি এখানে আছি। তোমার যদি মনে হয় আদিনাথের চিকিৎসা বাইরে করাবে তাহলে ভালো, তাহলে 5 দিন পর আমি এখান থেকে চলে যাব। কথাটা বলে শশীনারায়ণ বেরিয়ে যায় তার ঘরের দিকে। হরনারায়ণ এবার নিচের ঘরটায় এসে দাঁড়ায়। আদিনাথ বিছানায় শুয়ে আছে। আদিনাথই একমাত্র জানে আসলে কেন এই বাড়িটা ছেড়ে বাইরে যেতে চান না হরনারায়ণ ভট্টাচার্য। সেদিন রাতের বেলায় হরনারায়ণ বিছানা ছেড়ে উঠেছিল। ঘুম আসছিল না, একটা অদ্ভুত অস্বস্তি, আর তার উপরে গরম। কি মনে হতে সে পাশের ঘরের জানলায় এসে দাঁড়ায়। শশীনারায়ণ নিশ্চিন্তে ঘুমোচ্ছে তার বিছানার ওপর। দৃশ্যটা দেখে হরনারায়ণ থমকে দাঁড়ায় একবার। ছোটবেলায় ঠিক এমনভাবেই ঘুমতো শশীনারায়ণ, শুধু বয়সটা বেড়েছে, আর কিছুই নয়। মুখে একটা হাসি রেখে সে জানলা থেকে সরে আসতে যাবে, ঠিক এমন সময় ঘরের উঁচু সিলিংয়ের দিকে চোখ পড়তেই হরনারায়ণের বুকটা ছ্যাদ করে উঠল। সিলিংয়ের কাছ থেকে দুটো হাত আর পা টিকটিকির মতো করে ঝুলিয়ে উল্টো হয়ে একটা শরীর যেন নিচের দিকে তাকিয়ে দেখছে। অল্প আলো আধারিতে দৃশ্যটা কেমন অদ্ভুত মনে হলো হরনারায়ণের। হলদে হ্যারিকেনের আলোটা গিয়ে পড়েছে উপরের দিকে, আর সেই আলোতে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। একটা অদ্ভুত মুখ, গোটা মুখে রক্ত ছড়িয়ে পড়ছে। সাদা ফ্যাকাশে দাঁতগুলোর সারিতে একটা অদ্ভুত হাসি। তার হাত পা দুটো ঠিক টিকটিকির মতো হয়ে থাকলেও বাকি শরীরটা আর কাপড়ের একটা অংশ নিচের দিকে ঝুলে এসেছে। কাপড়টা চিনতে পারল হরনারায়ণ, আর সঙ্গে সঙ্গে চমকে গেল। আর এই গন্ধটা, সেদিন অন্ধকারে মন্দিরের কাছে যাওয়ার জন্য বাড়ির পেছনে নামতেই যে গন্ধটা পেয়েছিল, এইটা সেই গন্ধটা। হরনারায়ণ কি করবে ঠিক বুঝতে পারল না। ঝুলে থাকা মূর্তিটা একভাবে তাকিয়ে দেখছে বিছানায় শুয়ে থাকা শশীনারায়ণের দিকে। হরনারায়ণের বুকে যেন বরফ জমতে লাগলো একটু একটু করে। জমে থাকা বরফ বুক ছাড়িয়ে পিঠ এবং এমনকি গোটা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে ততক্ষণে। ঠিক এমন সময় নিচের দিকে কালুয়ার একটা চিৎকার শুনে তাড়াতাড়ি ব্যালকনির দিকে ছুঁকে পড়ল হরনারায়ণ। কালুয়া একতলার বারান্দার কাছে দাঁড়িয়ে চিৎকার করছে। আবার নিচে কি হলো? চট করে ঘরের ভিতরে একবার চোখ বুলিয়ে নিল হরনারায়ণ। কোথাও কিছু নেই দেখে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে একতলায় আদিনাথের ঘরের সামনে যাবে, এমন সময় দেখতে পেল আদিনাথ ঘর থেকে বাইরে বেরিয়ে এসছে। যেন একটা কাঠের পুতুলকে কেউ দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমনভাবে আদিনাথ হাঁটতে হাঁটতে প্রথমে বারান্দা পেরিয়ে তারপর বাড়ির পেছন দিকে গেল। মন্দিরের দরজায় ঝুলতে থাকা সেই ভারী তালাটি একটা হ্যাচকা টান মেরে খুলে ফেলল আদিনাথ। তারপর ঘরের দরজায় একটা ধাক্কা দিতেই মন্দিরের দরজাটা খুলে গেল। হরনারায়ণ অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে দেখল আদিনাথ মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। কিন্তু ওটা কি? মন্দিরের চাতালের বাইরে বসে আছে কেউ একজন। একটা মটমট শব্দ ভেসে আসছে সেখান থেকে, আর সঙ্গে ভেসে আসছে একটা মেয়েলি গলার হাসির শব্দ।
ভয়ে আতঙ্কে হরনারায়ণের শরীর ঠান্ডা হয়ে যেতে লাগলো। কি করবে বুঝতে পারল না সে। একবার গিয়ে কি শশীকে ডেকে তুলবো, কিন্তু আদিনাথ ওই ঘরে গেল কি করে? মন্দিরের দরজা তো বন্ধ, আমি তো নিজে খুলিনি, তাহলে ওখানে কি করে? সে আর পারল না। দোতলায় ছুটে গিয়ে শশীনারায়ণকে ডেকে আনল। দুজনে মিলে মন্দিরের কাছে এসে দেখল মন্দিরের দরজা সত্যিই খোলা। দুটো হারিকেন মন্দিরের চাতালের উপর রাখতে যেতেই শশীনারায়ণ চমকে উঠে দেখল চাতালের উপর পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। আর তারপরেই মন্দিরের ভেতর থেকে কেমন যেন একটা গোঙানির শব্দ ভেসে আসলো। শশীনারায়ণের ভয় কম। সে ঝট করে হারিকেনটা নিয়ে মন্দিরের ভেতরের দিকে এক পা এগোতেই দেখতে পেল কালীমায়ের মূর্তির সামনে বসে রয়েছে আদিনাথ। তার গোটা শরীরের কাপড় ছিন্ন ভিন্ন রক্তাক্ত, কিন্তু গোঙানির শব্দ তার মুখ থেকেই ভেসে আসছে। শশীনারায়ণ হারিকেনটা তুলে পেছন দিকে ঘুরে তাকাতেই আদিনাথের ঠিক সেই মুহূর্তে মুখ থেকে বেরিয়ে এলো একটা তীব্র শব্দ। আদিনাথের মুখের ভেতরে মাটির প্রদীপের ভাঙা টুকরো। মন্দিরের ভেতরে থাকা মাটির প্রদীপের টুকরোগুলো মুখের ভিতরে চিবোতে শুরু করেছে আদিনাথ। আর তাতেই প্রদীপের ভাঙা টুকরোগুলোর ধারালো অংশ, ঠোঁট, জিভ, এমনকি মুখের নানা অংশ কেটে ফালা ফালা হয়ে গিয়েছে। রক্ত ছড়ছড় করে পড়ছে, কিন্তু সেই অবস্থাতেই সে আবার চিবিয়ে চলেছে সেই টুকরোগুলোকে। শশীনারায়ণ কিছু বলতে যাবে, তার আগেই হরনারায়ণের গলা ভেসে এলো। এ কি, মায়ের মূর্তির অবস্থা এমন কি করে হলো? শশীনারায়ণ তাকালো সামনের দিকে। কালীমায়ের একটা পাথরের মাঝারি আকারের মূর্তি মন্দিরের ঠিক মাঝখানে প্রতিষ্ঠা করা আছে। সেই মূর্তির গোটা শরীরে লেগে রয়েছে টাটকা রক্ত। এমনকি মূর্তির মুখের ওপরেও যেন এক ঝলক টাটকা রক্ত কেউ ফেলে দিয়ে গেছে এইমাত্র, আর সেটা টপ টপ করে পড়ছে নিচে। আমি আগেই বলেছিলাম হাসপাতালে নিয়ে যেতে, না হলে কিচ্ছু হবে না। শুধু শুধু আপনাদের জেদের জন্য আদিনাথ মরল। আমি কিছু বুঝতে পারছি না ডাক্তার। একটা মানুষ যে প্যারালাইজ হয়ে রয়েছে আর তাছাড়া জ্ঞান হারিয়ে রয়েছে প্রায় 3 দিন ধরে, সেই মানুষটা হঠাৎ করে কি করে উঠে মন্দিরের ভেতরে গিয়ে অমন একটা কাজ করলো? আর আদিনাথ তো বোকা নয় যে নিজের রক্ত দিয়ে গোটা মন্দিরের দেওয়াল রাঙিয়ে দেবে। আর মাটির প্রদীপের ভাঙা টুকরো চিবোতে যাবে। ওই প্রদীপের ভাঙা টুকরোই তার গলার ভেতর ঢুকে গিয়েছিল। গলার ভেতরে অনেকটা ক্ষত হয়েছে, রক্তপাত এতটা হয়েছে যে তাকে আমরা বাঁচাতে পারিনি। কিন্তু আমার মনে হয় এই বাড়িতে আপনাদের থাকাটাও ঠিক নয়। এই বাড়িতে কিছু একটা। আপনি ডাক্তার হয়ে এমন কথা বলছেন? আদিনাথের মধ্যে পাগলামির তো কোনো লক্ষণ ছিল না, তাহলে সে এমন কিছু করলো কেন? দেখুন, আমি ডাক্তার হতে পারি, কিন্তু অলৌকিক অদ্ভুত ব্যাপার আমি নিজেও বিশ্বাস করি। আপনার স্ত্রীর এই বাড়িতে আত্মহত্যার পর থেকেই কিন্তু এই বাড়িটা কেমন হয়ে গেছে। আপনার মনে হয় না? আপনি তো এই বাড়িতে এসেছেন, এ বাড়িতে প্রবেশ করলেই কেমন যেন একটা মনে হয় না? ওই কুকুরটা, আপনাদের বাড়ির ওই কুকুরটাকে এমন আমি আগে দেখিনি। আগে সব সময় সে হিংস্র হয়ে থাকতো, এখন কেমন যেন শান্ত হয়ে থাকে সব সময়। আপনার বাবার মধ্যে পরিবর্তনটা লক্ষ্য করেছেন? ওই লোকটার চোখের দিকে তাকিয়ে আগে কথা বলা যেত না, এখন তিনি কেমন শান্ত হয়ে গেছেন, কোনো কথা বলেন না। আমার তো মনে হয় বাড়িতে এমন কিছু একটা আছে যেটা আদৌ ডাক্তারের কাজ নয়। আপনি কি বলতে চাইছেন? আপনার স্ত্রীর মৃত্যুটা স্বাভাবিক নয়। আমার তো মনে হচ্ছে আপনার স্ত্রীর মৃত্যুর পেছনেও কিছু একটা ব্যাপার আছে। ভালো করে খোঁজ নিয়ে দেখুন। দুপুরের মধ্যে তার মৃতদেহ সৎকার পর্যন্ত হয়ে গেল, এত তাড়াহুড়ো করে হরনারায়ণ ভট্টাচার্য মশাই এমন কাজ করলেন কেন? তখন আমার মাথা ঠিক ছিল না। বাবা যা বলেছে আমি সেইভাবে সব কিছু করেছি, কিন্তু আপনার তো সন্দেহ হচ্ছে কেন? ওই মন্দিরটা আদিনাথ বিড়বিড় করে যখন বলেছিল সে মন্দিরের কাছে কোনো একটা মেয়েকে দেখতে পেয়েছিল, তাছাড়া আপনি নিজেও বলেছেন আপনি একটা মেয়েকে দেখতে পেয়েছেন, কিন্তু আপনার স্ত্রী মারা গেছে আত্মহত্যা করে। অথচ আপনারা যাকে দেখেছেন তার গোটা শরীর রক্তাক্ত, কপালের কাছে একটা কাটা দাগ। তাহলে সে কে? আমি কিছু জানি না। আর 3টে দিন আমি এই বাড়িতে থাকবো, তারপরে বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি বাবা না যায় তাহলে। যদি আপনার বাবা না যায় তাহলে ভেবে নেবেন আপনার বাবা আর বেশি দিন বাঁচবে না। ডাক্তারের কথাগুলো শশীনারায়ণ শুনলেও মানতে পারল না। এতদিন পরে এসে অদ্ভুত অলৌকিক বিষয়ে বিশ্বাস করতে হবে তাকে।
এমনিতেই মন্দিরের ব্যাপার এবং বাড়িতে কালীমায়ের এই সমস্ত কথা সে এমনিতেও বিশ্বাস করে না। ছোটবেলায় যদিও ভয়ে ভয়ে কিছুটা বিশ্বাস করত, কিন্তু কলকাতায় চলে যাওয়ার পর এই সমস্ত বিশ্বাস এবং ভয় এমনিতেই উড়ে গিয়েছে। কিন্তু আজ এতগুলো বছর পরে এসব কথা মানতে হবে তাকে। ডাক্তার চলে যেতেই শশীনারায়ণ বাবার ঘরের কাছে গিয়ে দাঁড়ায়। হরনারায়ণ ভট্টাচার্য খালি গায়ে একটা ধুতি পরে চেয়ারে হেলান দিয়ে চুপ করে বসে আছেন। তার পায়ের কাছে বসে রয়েছে কালুয়া। বাবা, তোমার সাথে কয়েকটা কথা ছিল। হরনারায়ণ একবার মুখ তুলে তাকায়, তারপর আবার আগের মতোই চুপ করে বসে। শশীনারায়ণ ঘরের ভেতরে ঢুকে একটা চেয়ার টেনে নিয়ে বসে। সেদিন রাতে ঠিক কি হয়েছিল বলো তো? তুমি তো আমায় ডেকেছিলে, তুমি আর কিছু দেখোনি তো? হরনারায়ণ শশীনারায়ণের চোখের দিকে তাকায়, যেন শশীর দিকে কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, কালকে নয়, পরশুদিন রাতে আমি একবার নিচে গিয়েছিলাম। তখন আদিনাথের ঘরে আমি একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম। তখনই বুঝতে পেরেছিলাম যে আদিনাথ বোধহয় আর বাঁচবে না। কিন্তু ব্যাপারটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা ধারণা করতে পারিনি। কথা বলতে বলতে আবারও আগের মতো ভয় দেখা গেল হরনারায়ণের চোখে। অবাক হয়ে গেল শশীনারায়ণ। ডাক্তারের কাছ থেকে এইবার বাড়িতে ফিরে এসে যেন হরনারায়ণের চোখে সেই ভয় দেখতে পাচ্ছে সে। এখনকার সাথে আগের হরনারায়ণের কোনো মিলই নেই। মা বোধহয় কোনো কারণে আমাদের উপর ক্ষুব্ধ হয়েছে, আর তাই হয়তো এমন হচ্ছে। সেদিন রাতে আদিনাথ কেমন আছে দেখার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমেছি। আদিনাথের ঘরের কাছাকাছি যেতেই বুঝতে পারলাম তার ঘরের হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। দরজাটা খুলে ঘরের ভেতরে প্রবেশ করতে করতেই বুঝতে পারলাম একটা অদ্ভুত ব্যাপার। ঘরের ভেতরে সেই কটু গন্ধ। আর তারপরে বিছানার দিকে হ্যারিকেনটা তুলে আলো ফেলেই দেখি বিছানাটা খালি। একটু অবাক হয়ে গেলাম, নিচে পড়ে টড়ে গেল নাকি। কোনো কারণে বিছানার নিচের দিকে খুলতে যাব, সামনে দাঁড়িয়ে এমন সময় দেখতে পেলাম হ্যারিকেনের আলোয় বিছানার তলা থেকে দুটো হাত বাইরে বেরিয়ে এসেছে। শাখা পলা পরা দুটো হাত, অমন রোগা ফ্যাকাশে হাত আমি এর আগে দেখিনি। হাতে লম্বা লম্বা সাদা নখ, হাতের আঙুলগুলো যেন সাপের মতো কিলবিল করছে। কি যে মাথায় ভূত চাপলো, দু পা পিছিয়ে পেছনের দিকে সরে এলো। আর তারপর হঠাৎ করেই মাথাটা নিচু করে ডাকলাম, আদিনাথ, আদিনাথ। বিছানা তলা থেকে অদ্ভুত মেয়েলি গলায় প্রথমে একটা হাসির শব্দ পেলাম, তারপর কি যেন বলল, কোথায় আদিনাথ? ওকে আর খুঁজে পাবি না, ওকে আমি নিয়ে যাব। ওকে আমি খুব তাড়াতাড়ি নিয়ে যাব। কে তুই? কেন এমনভাবে আমাদের পিছু নিয়েছিস? কেন বারবার আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস? ছেড়ে দে, ছেড়ে দে আমাদের, বলছি আমাদের ছেড়ে দে। ছেড়ে দেব? এত সহজে তো ছাড়বো না। আমাকে যে এত সহজে ছাড়িসনি তোরা। অনেক অনেক কষ্ট দিয়েছিস। তোদের সবাইকে না নিয়ে যে এখান থেকে আমি যাব না আমি। আমরা তোকে শাস্তি দিয়েছি? তুই কে? কে তুই? সেটাই তো আমি বুঝতে পারছি না। সময় হলে সব জানতে পারবি। কথা বলতে বলতে খাটের তলা দিয়ে বেরিয়ে এলো একটা বৃহৎ সব মাথা, সাদা মনেহীন ফ্যাকাশে চোখ আর সেই লম্বা নখ। আঙুল দিয়ে সে ইশারা করলো ঘরের একটা কোণের অন্ধকারের দেওয়ালের দিকে। সেদিকে তাকিয়ে দেখি আদিনাথ সেখানে দাঁড়িয়ে আছে। দেওয়ালে হেলান দেওয়া অবস্থাতে আদিনাথের মুখ থেকে গল গল করে বেরিয়ে আসছে রক্ত। সেই রক্তে তার গোটা পোশাকটা ভিজে গেছে। আদিনাথের দুই চোখ বন্ধ। তারপরে বুঝতে পারলাম বন্ধ নয়, খানিকটা খোলা। কোনো মাটির পুতুলকে দেওয়ালের কাছে হেলান দিয়ে রাখলে যেমন হয়, আদিনাথ তেমনভাবে দাঁড়িয়ে। শুধু মুখ দিয়ে বেরিয়ে আসা রক্ত তার জামাটা ভিজিয়ে তুলেছে। আবার সে হেসে উঠল, আর আমার হাতে ধরে থাকা হ্যারিকেনটা দপ করে নিভে গেল। ঘরের দরজা জানালাগুলো দমাদম করে শব্দ হতে লাগলো, আর ছড়িয়ে পড়তে লাগলো মেয়েটার তীব্র হাসির শব্দ। শব্দ যেন আমার কানের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তখন এমন সময় শুনতে পেলাম আদিনাথ বলছে,
বাবু ও আবার ফিরে এসেছে। ও আমাদের কাউকে ছাড়বে না বাবু, কাউকে ছাড়বে না। কিন্তু ওটা কে সেটাই তো আমি বুঝতে পারছি না। 1 বছর আগে শান্তি আত্মহত্যা করে মরেছে, কিন্তু শান্তিকে তো এমন দেখতে ছিল না। তাহলে কে ফিরে এসেছে বাবা, সেটা তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে পেরেছি। তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। তুই 3 দিন পর ফিরে যাবি বলেছিলি, তো তুই ফিরে যা। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও না। এত জেদ করো না বাবা। তুমি তো বুঝতে পারছো এ বাড়িতে থাকলে তোমার বিপদ হতে পারে। তোমাকে এখানে রেখে আমি একা একা কেমন করে চলে যাব? হরনারায়ণ অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল শশীনারায়ণের দিকে, তারপর বলল, তুই চলে যা। পারলে তুই কালই এখান থেকে চলে যা। আমার কথা ভাবিস না, যা। কালুয়া কখন যেন নিঃশব্দে ঘরে এসেছিল। সে একবার তাকালো দুজনের মুখের দিকে, তারপর আস্তে আস্তে বেরিয়ে গেল হরনারায়ণ ভট্টাচার্যের সঙ্গে। রাতের দিকে শশীনারায়ণের সঙ্গে হরনারায়ণের তুমুল ঝগড়া হলেও দুজনেই ঠিক করলো কালকে হয় এসপার নয় ওসপার, কিছু একটা হয়ে যাবে। হয় শশীনারায়ণ এখান থেকে চলে যাবে একা, আর কখনো আসবে না, আর না হলে হরনারায়ণকে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু হরনারায়ণ যে এখান থেকে যাবে না সে কথা শশীনারায়ণ বুঝতে পেরেছিল। রাগে গজগজ করতে করতে সে ঘুমোতে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না আদিনাথের এমন অবস্থা কেন হলো, ওই মেয়েটাই বাকি। সেদিন রাতে যা ঘটেছিল সবকিছু স্বপ্ন ছিল নাকি সত্যি, বারবার শশীনারায়ণের মনে হচ্ছিল। তাহলে কি শান্তির মৃত্যুর মধ্যে কোথাও গলদ রয়েছে? শান্তি আত্মহত্যা করেনি, তাকে কি কেউ খুন করেছে? আর এই কারণে শান্তির আত্মা আবার ফিরে এসেছে। কিন্তু ওটা শান্তি নয়। শান্তির মৃত্যুর সময় তার কপালে অমন ক্ষত ছিল না। এলোমেলোভাবে কথাগুলো ভাবতে ভাবতেই একসময় সে ঘুমিয়ে পড়েছিল। বুকের ওপরে একটা প্রচণ্ড চাপ অনুভব করতে পেরে শশীনারায়ণের ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভাঙতেই সে দেখতে পেল তার বুকের ওপরে উঠে বসেছে কালুয়া। ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু জানলা থেকে কালুয়ার মতো শরীর ভেতরে ঢুকতে পারে না। কিন্তু কালুয়া এলো কোথা থেকে? শশীনারায়ণের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হয়ে উঠছিল। কোনো রকমে কালুয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে সে বিছানা থেকে ছিটকে নিচে নামল। কালুয়া বিছানা থেকে নেমে পাশে দাঁড়িয়ে গড়গড় করছে। কি হলো কালুয়া? তুই ঘরে ঢুকলি কোথা থেকে? তুই এমন করছিস কেন? কালুয়া আগের মতোই গড়গড় করতে লাগলো। কোনো উত্তর দিল না। তার চোখের দিকে তাকিয়ে শশীনারায়ণ বুঝতে পারল কালুয়ার কিছু একটা হয়েছে। কালুয়ার চোখের মনি দেখা যাচ্ছে না, আর জিভটা বাইরে বের করা। এক পা করে কালুয়া হিংস্র বাঘের মতো এগোতে লাগলো শশীনারায়ণ। যেদিন সকালে শশীনারায়ণ গ্রাম ছাড়ল, সেদিন সন্ধ্যাবেলা হরনারায়ণের মনটা কেমন যেন ভারী হয়ে এসেছিল। মুখ ফুটে কথাটা সে শশীনারায়ণকে বলতে পারেনি। বলেই বা কি হতো? এতদিন আগের কথা হয়তো মনে পড়তো না। তাছাড়া যে কথা সে ভুলে গেছে সেই কথা মনে করিয়ে শুধু শুধু আর কষ্ট দিয়ে লাভ কি? কিন্তু মেয়েটা ফিরেছে,
মেয়েটা কথা দিয়েছিল সে ফিরে আসবে। সে আবার ফিরেছে। মায়ের মন্দিরের মায়ের মূর্তি, শক্তি কোনো কিছুই তাকে আটকাতে পারেনি। সন্ধ্যার একটু পরে হরনারায়ণ গিয়ে দাঁড়ালো মন্দিরের কাছে। মন্দিরের চাতালের কাছে হাঁটু গেড়ে সে অন্ধকারের মধ্যেই ভিতরের দিকে কালীমায়ের উদ্দেশ্যে হাত জোর করে বলল, কেন এমন করছিস বলতো মা? হ্যাঁ, কেন আমার কাছে আসিস না? কেন তোর আশীর্বাদ আমাদের গায়ে লাগছে না? কেন তুই ওর সঙ্গ দিলি? কোনো উত্তর নেই। পাথরের মূর্তি কথা বলবে কি করে? তবে আগে হরনারায়ণের মনে হতো মা তার সঙ্গে কথা বলছে, কিন্তু আজ আর তা মনে হচ্ছে না। মন্দিরের ভেতরে একটা অদ্ভুত দূষিত গন্ধ ছড়িয়ে গেছে। রাত যত গড়াতে লাগলো ততই হরনারায়ণের চোখে জল নেমে এলো। একসময় পেছন দিকে খসখস শব্দ শুনে হরনারায়ণ বুঝতে পারল যে সত্যি সত্যিই সে এসেছে। পেছনে না তাকিয়ে হরনারায়ণ বলল, আমি তোকে সত্যি চিনতে পারিনি, সত্যিই তোকে আমি চিনতে পারিনি রে। তুই তুই আবার কেন এলি? কেন এলি তুই? আসবো না? তোদের জন্য, তোদের জন্যই আমায় মরতে হয়েছে। আমি তো বলেছিলাম আমি ঠিক ফিরে আসবো। বলেছিলাম, আমি এসেছি। তোর জন্য আমার বৌমা মরেছে, তোর জন্য আদিরাত মরেছে, কালুয়া মরেছে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। কথাটা বলে সামনে রাখা হ্যারিকেনটা ছুঁড়ে দিল পেছনের দিকে সেই কালো ছায়াকে লক্ষ্য করে। সে এক মুহূর্তের মধ্যে সরে গেল। হারিকেনটা মাটিতে পড়ে ছমছম শব্দে ভাঙতেই হরনারায়ণের মনে হলো একটা শক্ত ঠান্ডা হাত গলার কাছটায় চেপে ধরেছে পেছন দিক থেকে। বুকের ভেতরটা থক করে উঠল তার। পেছনে যে এসে দাঁড়িয়েছিল তার ঠান্ডা হাতটা যেন টানতে টানতে হাঁটু গেড়ে বসা অবস্থাতেই তাকে পেছনের দিকে ধনুকের মতো পেঁকিয়ে দিতে লাগলো। হরনারায়ণ কিছু বলতে গেল, কিন্তু বলতে পারল না। গলার ওপর প্রচণ্ড চাপটা তাকে কিছু বলতে দিচ্ছে না। প্রচণ্ড সেই চাপটা তার গলাটাকে আস্তে আস্তে ঠুকিয়ে দিতে লাগলো তার পায়ের গোড়ালির দিকে। ঠিক কোমরের কাছে একটা প্রচণ্ড চাপ অনুভব করতে লাগলো হরনারায়ণ। তার নাক মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো রক্ত। এমন সময় প্রচণ্ড একটা চাপে মট করে তার মেরুদণ্ডটা ভেঙে গেল। পেটের কাছটা হঠাৎ করে ফেটে রক্ত মাংস সবকিছু যেন ঝটকা দিয়ে বেরিয়ে এলো বাইরে। হয়তো মেরুদণ্ডের হাড়টাও মাঝামাঝিভাবে ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু অন্ধকারের মধ্যে সে দৃশ্য দেখা গেল না। শুধু অসহায়ের মতো হরনারায়ণের মৃত্যুর চরম আর্তনাদটা চাপা পড়ে গেল দুটো শক্ত লোহার মতো বাঁধনে। হরনারায়ণ বারবার বলে দিয়েছিল শশীনারায়ণকে না ফিরতে। যাই হয়ে যাক না কেন সে যেন বাড়িতে না আসে। কিন্তু বাবার মৃত্যুর খবর পেয়ে পরদিনই তাকে চলে আসতে হলো। বাবার মৃতদেহটাকে কোনো রকমে কাপড়ে জড়িয়ে গ্রামের লোকেদের সাহায্যে শ্মশানে পুড়িয়েছিল শশীনারায়ণ। ডাক্তারও সঙ্গে ছিল। বাড়ি ফিরে ডাক্তার বলল, একটা কথা আমি জানতে পারলাম, এখন আপনি আপনার 10 বছর আগের কোনো স্মৃতি মনে আছে? 10 বছর আগে কিংবা 5 বছর আগে কিংবা সেই সময়ের? না ডাক্তার, 4-5 বছর আগে কেন, 3 বছর আগের স্মৃতিও আমার মনে নেই। শান্তির সঙ্গে আমার বিয়ে হয় প্রায় 3 বছর আগে। 2 বছর আমরা একসঙ্গে ছিলাম, তারপর শান্তি মারা যায়। ওই সময়ের স্মৃতি ছাড়া আর আগে কোনো স্মৃতি আমার কাছে নেই। কেন বলুন তো? ডাক্তার একটু ইতস্তত করে বলে, আজ থেকে 5 বছর আগে আপনার নামে একটা পুলিশ কেস হয়েছিল। আপনি নিজের স্ত্রীকে নিজের হাতে খুন করেছিলেন। সেই সময় আপনাকে পরীক্ষা করে জানা যায় মানসিক কোনো সমস্যা হয়েছিল আপনার। বছর 2 আপনাকে অ্যাসাইলামে রাখা হয়। সেখান থেকে আপনি যখন ফিরে আসেন তখন আপনার সমস্ত স্মৃতি মুছে গেছে। আপনার বাবা ভট্টাচ মশাই নতুন করে আপনাকে শান্তির সঙ্গে বিয়ে দেয়। আপনি এখানে থাকলে অসুবিধা হবে, তাই আপনাকে কলকাতায় ব্যবসার নামে পাঠিয়ে দেয়। এসব আপনি নিশ্চয়ই জানতেন না? শশীনারায়ণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সত্যি তো, 3 বছর আগের কোনো স্মৃতি তার মাথায় ছিল না। এমনকি ডাক্তার বলার পরেও
সেসব কথা তার কিছুই মনে পড়ল না। আমি কিছুই জানি না, আমার কোনো স্মৃতিই আমার মাথায় নেই। কিন্তু যদি আমি সত্যি 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 এমন কিছু করে থাকি তাহলে না, সমস্ত পরীক্ষা করে ভাবল শশীনারায়ণ, কিন্তু কিছুই মনে পড়ল না। সে কাউকে হত্যা করেছে, তার নিজের স্ত্রীকে, কিন্তু শান্তিকে তো সে বড্ড ভালোবাসত। যদি তার আগে কারোর সঙ্গে বিয়ে হয়ে থাকতো তাহলে তাকেই বা সে খুন করতে যাবে কেন? কিছু মনে করতে পারল না শশীনারায়ণ। না খেয়েই সে বিছানায় শুয়ে পড়ল। আর যখন ঘুম ভাঙল তখন গভীর রাত। বিছানা থেকে নামতে যেতেই টপ করে কাঁধের কাছে কিছু যেন একটা পড়ল। কাঁধের কাছ থেকে শশীনারায়ণ সামনের দিকে হাতটা আনতেই দেখতে পেল এক ফোঁটা রক্ত। উপরের দিকে তাকিয়ে দেখতে পেল ঠিক সিলিংয়ের মাঝ বরাবর সেখানে একটা থামের মতো নিচের দিকে নেমে এসেছে। ঠিক সেই থামের কাছটায় দুটো হাতে আঁকড়ে ধরে আর দুটো পায়ে শক্ত করে চেপে উল্টো দিক করে কেউ যেন ঝুলছে। একটা শরীর, তার মাথার চুলগুলো অনেকটা ঝুলে নেমেছে সামনের দিকে। টপ টপ করে এক ফোঁটা রক্ত এসে পড়ছে কপালের কাছে। ঠিক তখনই শশীনারায়ণ সামনের দিকে তাকিয়ে দেখতে পেল এটা সেই মেয়ে। কপালের কাছে সেই কাটা দাগ, গোটা মুখ ক্ষতবিক্ষত। অন্য সময় হলে হয়তো শশীনারায়ণ ভয় পেত, কিন্তু এবার পেল না। তার বদলে তার মুখে ফুটে উঠল একটা অদ্ভুত হাসি। সেইভাবে হাসতে হাসতে শশীনারায়ণ বলল, আবার এসেছিস তুই, আবার এসেছিস। এসেছি এসেছি তোদের নিয়ে যাব বলে এসেছি। এবার চিনতে পারছিস আমাকে? শয়তান, তোর জন্যই আমায় মরতে হয়েছে। ওই বউটা তো আমায় দেখে ভয়ে মরেছিল, তারপর তোকে আমি দড়িতে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিলাম। আর এবার তোর পালা, তোকে মারলেই আমার শান্তি। ঝুলতে থাকা মূর্তিটা ছপ করে নেমে এলো নিচের দিকে। শশীনারায়ণ তৈরি ছিল। বিছানার কাছ থেকে কি যেন একটা ঝপ করে বের করে আনলো সে। তারপর সেটাকে সেই মূর্তির গলার কাছে ফাঁসের মতো করে জড়িয়ে ধরতেই মূর্তিটা কেমন যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। আর তারপর তীব্র চিৎকার করতে লাগলো। গলার কাছে জড়িয়ে ধরা সেই লাল সুতোটা আসলে একটা মন্ত্র পড়া সুতো। তারপর আরও একটা জিনিস বের করে এনে সেই বিভৎস মূর্তিটার কপালের ঠিক মাঝখানে ঠেকাতেই মূর্তিটা যেন বলির পাঁঠার মতো চিৎকার করতে লাগলো। সেই চিৎকারের মধ্যেই একসময় শশীনারায়ণের হাতের মধ্যে গোটা শরীরটা স্তব্ধ হয়ে ভেঙে চুরে কাঁচের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে গেল আকাশে। শশীনারায়ণ হাঁপাতে হাঁপাতে বিছানা থেকে নামল, জানালার দিকে এগিয়ে গেল। এখান থেকে মন্দিরটা দেখা যায়। মন্দিরের দরজা এখনো খোলা। শশীনারায়ণ জানে সেই মন্দিরের ভেতরে এখনো দেওয়ালের কাছে লেগে আছে রক্ত। হাত থেকে লাল সুতো আর সেই ছোট পাথরটা নামিয়ে রাখল টেবিলের এক পাশে। তারপর টেবিলের এক পাশ থেকে তুলে নিয়ে ব্যাগটা গোছাতে লাগলো। এই বাড়িতে আর থাকা যাবে না। ভোরেই তাকে চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে দিতে হবে।